অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময় এই নদী সরু রূপালী সুতোর মতো পাশে পড়ে থাকে, ছোট একটা কাঠের পুল। তখন কয়ালের অন্যরকম চেহারা, কি তার গর্জন! এপার ওপার থেকে দেখা যায় না, কাঠের পুলের চিহ্ন নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এই এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। মাত্র আজ সকালে থেমেছে, ফলে আশেপাশের নদী নালা কুল ছাপিয়ে গায়ের মধ্যে ঢুকে গেছে। চাষবাস সব নষ্ট। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ! এখন কি উপায় হবে? এতটা পথ এসে ফিরেই বা যায় কি করে? চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞেস করলাম, ভাই, আতাপুরের অবস্থা কি? লোকটা মাথা চুলকে বলল, আতাপুরের খবর ঠিক জানি না, তবে গাটা একটু উঁচু জমির ওপর, বোধহয় গঙ্গার জল ঢোকেনি। আতাপুরে যাব কি করে? কেন, নৌকা করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে, রায়চণ্ডী হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কিনা জানি না। ঠিক করলাম বরাত থেকে রওনাই হব। আকাশের অবস্থা খুব ভালো নয়। বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার উপর ফিরে যাওয়ার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম কয়াল নদীতে গোটা 3 নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট কুড়ের মধ্যেই ওপারে বল্লভডাঙ্গা পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেক সঙ্গী ছিল। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা। মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই। কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত। ক্ষেত খামার সব জলের তলায়। দুপাশের বাড়ি খালি, লোকজন সরে গেছে। গায়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি। একতলায় অফিস, দোতলায় থাকার ব্যবস্থা। আমি এলে দোতলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছালাম, তখন অন্ধকার নেমেছে। চারিদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজার উপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ! এখানে রাত কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম, তাও শেষ হয়ে গেছে। আশেপাশের বাড়ি বন্ধ। লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা উঁচু জায়গায়, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে। সেটাও মোটে নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশের একটা কুড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে। তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, কে আছো? বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক, কৃষি অফিসের বেয়ারা। শকুনের 5-4 মাস খাটে। ধরে প্রাণ এলো। তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে। বাইরে রাত কাটাতে হবে না। জিজ্ঞেস করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, আর চিঠি? চারিদিকে যা ব্যাপার, পিয়নই আসছে না কদিন ধরে। চিঠি বিলি করবে কে? দাও অফিসের চাবিটা দাও। চাবি তো সুন্দরবাবুর কাছে, তিনি চাবি নিয়ে চলে গেছেন। চলে গেছেন? কোথায়? তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুন্দরবাবুর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল। 2.5 মাইল পথ হয়তো বেশি নয়, কিন্তু 2 গ্রামের মধ্যে ঘন জঙ্গল, একপাশে শ্মশান। দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউ ঢোকে না। বছরখানেক আগে সুন্দরবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলা। তাও দেখেছি ঝুপসি অন্ধকার। তিলকের কুড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে। পথ চলতে অসুবিধা হওয়ার কথা নয়। তিলককে তাই বললাম,
তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে। এছাড়া আর উপায় কি? এখানে থাকবো কোথায়, খাবো কি? তা অবশ্য ঠিক। চলে যান রাম নাম করতে করতে। রাম নাম করতে হবে কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, অপদেবতার উপদ্রব, তাই বলছি। ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না, কাজেই সেদিক থেকে অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তের। কিন্তু দুর্বৃত্তেরা আমার কি বা নেবে? হাতঘড়ি, টর্চ আর সামান্য কিছু টাকা, এসব ভেবে কোনো লাভ নেই। নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য পথ ছিল না। 2.5 মাইল পথ যেতে বড়জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুন্দরবাবুর বাড়ি পৌঁছাতে পারলে আহার আশ্রয় দুই মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম। পথ যতটা সহজ ভেবেছিলাম ততটা হলো না। একেবারে অন্ধকার বন, বট, পাকুড় আর অশ্বত্থের জটলা। গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো গাছের পাতায় ঢাকা পড়ে গেল। টর্চ জ্বাললাম। পায়ে চলা সরু পথ। ভূত প্রেতের ভয় তো করি না, কিন্তু সাপখোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গাম্বুট ঢাকা। ছোবলে বিশেষ ক্ষতি হবে না। এই জঙ্গলের নাম বেনিটির জঙ্গল। কেন এ নাম তা জানি না, জানবার কোনো আগ্রহ হলো না। কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো, টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গেছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা। তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরো দ্রুত করলাম। খিদে পেট জ্বলছে, শরীরও দুর্বল লাগছে। কিছুটা এগিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকারে জমাট বাঁধা জোনাকির মতো কি সব জ্বলছে। টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শিয়ালের চোখ। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারিদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে। শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না, তাহলে নির্ঘাত পথ ভুল করেছি। শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা যেতেই ঠপ করে কপালে একটা গাছের ডাল লাগলো। কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডাল থেকে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যতদূর গেল কেবলই পাই দেখতে পেলাম। শরীরটা কোথায় গেল? কোন রকমে পাশ কাটিয়ে যেতে গিয়ে বিপত্তি। আবার মাথায় লাগলো, ওপরে চেয়ে দেখি সেই পাপ। কি আশ্চর্য, পাটা এদিকে এলো কি করি? যেদিকে যাচ্ছি পাটা সেদিকেই ঘুরছে। শরীর ছাড়া পায়ে বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো? মাথা নিচু করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই নাকি সুর কানে এলো। মচাতঙ্গে বসো, শোন শোন কোথা আছে। এই এতক্ষণ পরই বুকটা কেঁপে উঠল। কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এ ধরনের গলার স্বর গাছের উপর থেকে আসছে কি করে? কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? ওপর দিকে চেয়ে চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল। মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে, কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই, তার বদলে লাল দুটো সার্চ লাইট। আলো দুটো
অনবরত করছে। কাঁধের ওপর ধবধবে একটা পৈতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুব সাহসী বলেই জানতো। আমি নিজেও ভূত পেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতে বিনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনো মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করলাম। মনে হয়েছিল গলাটা যেন ক্রমশই কাছে আসছে। প্রত্যেক ডালে ডালে বিরাট আকারের সেই কঙ্কাল পা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতো ছুটতে শুরু করেছিলাম। কাটা গাছে হাত পা ক্ষত বিক্ষত, কতবার যে শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই। বিনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুন্দরবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজায় কড়া নেড়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম।